আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। একই রেসিপিতে আজকে আমি আপনাদেরকে দুই ধরনের বড়ি রান্না করে দেখাবো। একই রান্না কিভাবে ডিফারেন্টভাবে আপনারা দুইভাবে তৈরি করতে পারেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বড়ি রান্নাটা পারফেক্ট হয় না, খুবই বাজে একটা স্মেল আসে। চলুন তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের জন্য। আজকে আমি খুবই সহজভাবে আপনাদেরকে বড়ি রান্না শেখাবো। চলুন তাহলে। তার জন্য আমি এখানে বড়িটা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 1 কেজির মতো বড়ি নিয়েছি। সেই অনুযায়ী আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। বড়ি রান্না করার জন্য আমাদের এখানে যেসব মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ, 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 3 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 2 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং কয়েক টুকরো তেজপাতা নিয়েছি। তারপর আমার বাকি যেই উপকরণগুলো লাগছে, এখানে আমি প্রায় 1 কাপের বেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে কয়েক টুকরো রসুন দিয়েছি। পরবর্তীতে আমি কিন্তু আস্ত যে রসুনগুলো থাকে সেগুলো দিয়েছিলাম। তারপর আমি এখানে 6 থেকে 7 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি একটু বেশি নিয়েছি, না হয় দেখা যাবে বড়ির ভিতরে যে বাজে একটা স্মেল থাকে সেটা থেকে যাবে। তাই চেষ্টা করবেন আদা রসুনের পেস্টটা বেশি দেওয়ার। বড়িটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে আমি বড়ির ক্ষেত্রে বলবো যে সরিষার তেলটা দিলে খুবই ভালো আসে এর স্মেলটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। এটাকে খুব বেশি ব্রাউনিশ করার কোনো দরকার নেই। এরপর যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আমি এই আদা রসুনের পেস্টটা এই পেঁয়াজ এবং তেলের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের যে স্মেলটা রয়েছে সেটা চলে যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন রান্নার ক্ষেত্রে আদা রসুনের এই পেস্টটাকে পেঁয়াজের সাথেই একটু ভেজে নেওয়ার, তাহলে দেখবেন আদা রসুনের এক্সট্রা যে স্মেলটা রয়েছে সেটা আর আসবে না। এখন একইভাবে আমি যে বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এটাও আমি একটু তেলের সাথে ভেজে নেব। তারপর এর ভিতরে আমি কষানোর জন্য পানি অ্যাড করব। প্রথমে আমি এখানে একটু ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে একটু কষানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। আর বড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর একটু পরপরই কিন্তু আমি এটা একটু নেড়ে দিচ্ছি, না হয় দেখা যাবে এই মশলাটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। যখন এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের পরিষ্কার করে রাখা সেই ভুঁড়িটা। এখন আমি এই ভুঁড়িটাকেও এই মশলার সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভুঁড়ির ভিতরে কোনো ধরনের পানি দেইনি। তারপরে দেখতে পাচ্ছি যে এই ভুঁড়ি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে আস্তে আস্তে। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। এরপর আমি ভুঁড়ির সাথে এটাকে আরও একটু মিক্স করে নিচ্ছি। আর একটু পরপর কিন্তু এই ভুঁড়িটা আমি নেড়ে দিচ্ছি। নেড়ে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। তারপর আমি ঢাকনাটা তুলে তারপর আবারও এটাকে একটু নেড়ে দেবো। একটু পরপর কিন্তু এই ভুঁড়িটাকে নেড়ে দিতে হবে, না হয় দেখা যাবে যে নিচের কড়াইতে কিন্তু এই রান্নাটা লেগে যেতে পারে। ভুঁড়িটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি এই বড়িটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা এখন আর কোনো পানি ব্যবহার করব না। পরবর্তীতে আমি এটার ভিতরে পানি অ্যাড করব যখন এই পানিটা একদম লাস্টে শুকিয়ে যাবে, ঠিক তখন। দেখতেই পাচ্ছেন একটু পরপর কিন্তু আমি ঢাকনাটা উঠে এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। এতে করে আমাদের নিচে যেই রান্নাটা রয়েছে সেটা আর লেগে যাবে না। অবশেষে আমাদের ভুঁড়ির ভিতরে যে পানিটা বের হয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে। তারপর আমি এখানে আরও 2 কাপের মতো পানি অ্যাড করেছি এই ভুঁড়িটা রান্নার ক্ষেত্রে। এতে করে এই ভুঁড়িটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন ভুঁড়িটা প্রায় বলক চলে এসেছে ভুঁড়ির ভিতরে, যে পানিটা আমি অ্যাড করেছিলাম। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যেন ভুঁড়িটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তারপর একটু পরপর আমি আবারও ঢাকনাটা তুলে এটাকে একটু নেড়ে দেব। অনেকটা কিন্তু এটার ভিতর থেকে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং সেই সাথে কিন্তু এটার পানিটাও শুকিয়ে এসেছে। এই পানিটাকে আমি একদম শুকিয়ে ফেলবো যেন এই ভুঁড়িটা একটু ভুনা থাকে। এই ভুঁড়িটার ভিতরে কোনো রকমের পানি না রাখলেই আমার মনে হয় এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়।
দেখতেই পাচ্ছেন আমার বুড়িটার পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার এক ধরনের আইটেম একদম রেডি হয়ে গেছে। আমি এখন এই বুড়ি থেকে অর্ধেকটা বুড়ি অন্য পাত্রে তুলে নেব। যেহেতু আমি আপনাদেরকে প্রথমেই একবার বলেছিলাম যে এক রান্না দিয়ে কিন্তু আপনারা 2 ধরনের আইটেম তৈরি করতে পারবেন। তারপর চলুন তাহলে বাকি যেই আরেকটা আইটেম রয়েছে সেটা এখন দেখে নিই। এখন আপাতত আমাদের এই বুড়িটা রান্না শেষ। এখন আমরা যেটা করব, একটি চ্যাপ্টা কড়াইয়ের ভিতরে কিছুটা ভুঁড়ি নিয়ে নিচ্ছি। এখন এই ভুঁড়িটাকে পুরো একদম ভাজা ভাজা করে ফেলবো। এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এই ভুঁড়িটা যখন আপনারা ভাজা ভাজা করতে যাবেন তখন কিন্তু এটা ফুটে আসার অনেক বেশি চান্স থাকে। আপনারা দেখতেই পাবেন আমি কিন্তু এটাতে একটু পরপর ঢাকনাটা তুলে তারপরে নেড়ে দিচ্ছিলাম, আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছিলাম। এটাতে অবশ্যই আপনারা ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন ঢাকনার উপর অনেকটা ঝোল উঠে এসেছে, তার কারণ হচ্ছে এটা ছিটে আসছিল। এখন আমি এটাকে আবারও একটু খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে পুরো একদম ভাজা ভাজা করে ফেলবো। এটার টেস্ট আলাদা, এবং প্রথমে যে রান্নাটা আমি করেছিলাম একটু ঝোল মাখা মাখা ঝোল থাকবে, সেটার টেস্টও আলাদা। আপনারা চাইলে কিন্তু এক রান্না দিয়েই 2 ধরনের আইটেম তৈরি করে নিতে পারবেন বাসায় খুব ইজিভাবে। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি শুধুমাত্র এই ভিডিওর ভিতরে তেজপাতা ব্যবহার করেছি, এটাই দেখিয়েছিলাম। যা পরবর্তীতে আমি কিন্তু এটার ভিতরে দারচিনি এলাচও দিয়েছিলাম, যেটা আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই এই মশলা বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দিবেন, দারচিনি এবং এলাচ। আমি আমার ডিসক্রিপশন বক্সে কতটুকু কী পরিমাণের উপকরণ ব্যবহার করেছি সব কিছু লিখে দিব, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সটাও চেক করে নিতে পারেন। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট।